মাইকেল জ্যাকসন। অনেকে বলেন উনি ১৫০ বছর বাঁচার জন্য নাকি ঘুমাইতেন অক্সিজেন চেম্বারের ভিতরে। অনেকে মনে করেন ভাই জার্মেইন জ্যাকসনের মতন উনিও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই গানের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। এইটা লিটারেলি বাংলাদেশী সিনেমার একটা গান। মুশকিলটা হইল সিনেমাটা ১৯৮৮ সালের, নাম ঢাকা ৮৬। বাপ্পারাজকে তো আপনারা চিনেন। আমি আমি বিশ্বাস করি না। উনার বাপ নায়করাজ রাজ্জাককেই আপনি এখানে ঠোঁট মিলাইতে দেখতেছেন। চিন্তা করেন ৮০-র দশক, যখন বাংলাদেশের অনেক বাড়িতে টিভি পর্যন্ত আসে নাই, তখন কিনা সুদূর আমেরিকার একজন শিল্পীকে নিয়ে দক্ষিণ এশিয়ার দরিদ্র একটা দেশের সিনেমাতে গানও গাওয়া হইছে। একটা মানুষের কি পরিমাণ জনপ্রিয়তা আর ইম্প্যাক্ট থাকলে এমন হইতে পারে। মিউজিক ইন্ডাস্ট্রির এই লেজেন্ড মাইকেল জ্যাকসন মৃত্যুর পরেও কতটা পপুলার আপনার ধারণাতেও নাই। আপনারা কি জানেন ২০০৯ সালে ৫০ বছর বয়সে মারা যাওয়ার পরেও এই মাইকেল জ্যাকসন ২০২৫ সালে ১০৫ মিলিয়ন আর ২০২৪ সালে প্রায় $৬০০ মিলিয়ন আর্ন করছে। দুনিয়াতে না থাইকাও এত কামাই। মারা যাওয়া সেলিব্রিটিদের মধ্যে মাইকেল জ্যাকসনের উপার্জন সবচেয়ে বেশি। মাইকেল জ্যাকসনের বায়োপিক, যেখানে তার চরিত্রে অভিনয় করবেন ভাতিজা জাফর জ্যাকসন। আচ্ছা আচ্ছা, এইখানে একটু আপনাকে থামাই। জাফর জ্যাকসন নামটা শুনে একটু মুসলিম মনে হইতেছে না? হ্যাঁ, আসলেও তাই। জাফর জ্যাকসনের বাপের নাম জার্মেইন জ্যাকসন, মাইকেল জ্যাকসনের ভাই। ১৯৮৯ সালে উনি ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন। জীবনের শেষ দিকে আইসা মাইকেলেরও ইন্টারেস্ট জন্মাইছিল ইসলাম ধর্মের প্রতি। আজানের সুর আল্লাহু নাকি তার আকবার, অনেক ভালো লাগতো, এইটা তার ভাই এক ইন্টারভিউতে জানাইছিলেন। তবে মাইকেল জ্যাকসন নিজে মুসলিম হয়েছিলেন কিনা এটা নিয়ে কানাঘুষা আছে। যেমনটা কানাঘুষা আছে তার প্লাস্টিক সার্জারি, তার শরীরের রং কালো থেকে সাদা করা, এমনকি শিশু নিপীড়ন নিয়েও। যেই মাইকেল জ্যাকসন আমাদের মুন ওয়াক ডান্স দেখাইছেন, অ্যান্টি গ্র্যাভিটি লিনের মতন ডান্স স্টেপ, যেটা সামনে থেকে না দেখলে কেউ হয়তো বিশ্বাসও করবে না। থ্রিলার, স্মুথ ক্রিমিনাল, বিট ইট, বিলি জিনের মতন গান আর অনেক বিতর্ক সমালোচনা তাকে জীবিত অবস্থায় সবসময় রেলেভেন্ট রাখছে। তার মারা যাওয়ার খবর যখন আসতে শুরু করে, গুগলে মানুষ তার নাম এত বেশি পরিমাণ সার্চ করা শুরু করছিল যে গুগল ভাবছে তাদের সার্ভারে অ্যাটাক হয়েছে। পরে তারা সার্চ অপশন প্রায় আধা ঘন্টা বন্ধ রাখে। ওই দিন বিকেলে উইকিপিডিয়া আর টুইটারও এত চাপ নিতে না পাইরা ক্র্যাশ করছিল। একজন মাইকেল জ্যাকসন পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে বদলাই দিছিলেন। তবে তার জার্নিটা এত সহজ ছিল না। তার সাদা কালো আর রঙিন সেই জীবনেরই গল্প আজকের এই ভিডিওতে শুনবো। তো চলেন শুরু করা যাক। মাইকেল জ্যাকসনের জীবনে স্বাস্থ্যগত অনেক ইস্যু ছিল। অনেকে বলেন উনি ১৫০ বছর বাঁচতে চাইছিলেন। তার জন্য ডাক্তারের টিম রেডি থাকতো সবসময়। ব্যায়াম করতেছেন কিনা, ভালো খাবার দাবার খাইতেছেন কিনা, দেখভাল করার জন্য আলাদা আলাদা টিম থাকতো। এমনকি অর্গান ডোনারও নাকি রেডি থাকতো। ঘুমাইতেন নাকি অক্সিজেন চেম্বারের ভিতরে। ১৫০ বছর বাঁচার ইচ্ছায় ডাক্তারের পরামর্শ ছাড়া নাকি এক পাও চলতেন না। তবে মানুষ ভাবে এক, হয় আরেক। ১৫০ বছরের ৩ ভাগের ১ ভাগ, অর্থাৎ মাত্র ৫০ বছর বয়সে মাইকেলের জীবন শেষ হয়ে যায়। এর জন্য সারা জীবন ফেস করা ফিজিক্যাল অনেক সমস্যাও দায়ী ছিল। আর প্রধান কারণ তো ড্রাগ অ্যাবিউজই। ১৯৮৪ সালে পেপসির একটা বিজ্ঞাপনের শুটিং এর সময় মাইকেলের চুলে আগুন ধরে। উনি গুরুতর আহত হন। এরপরে বাকি জীবন অসহ্য মাথা ব্যথায় ভুগতেন। তবে এটা ইগনোর করে মাইকেল কাজ করে যেতেন। নাচ পারফেক্ট করার জন্য ঘন্টার পর ঘন্টা রিহার্সাল করতেন। আর এইটার কারণে শরীরে হইতো ব্যথা, নিতে হইতো পেইন কিলার। এর সাথে জীবনের শেষ দিনগুলোয় যোগ হয়েছিল প্রোপোফল আর লোরাজেপামের মতন ঘুমের ঔষধ আর অ্যান্টি ডিপ্রেসেন্ট। মাইকেল এই যে প্রোপোফল নামের একটা ঔষধ নিতেন, এইটা কোনো সার্জারির আগে জেনারেল অ্যানেস্থেসিয়া হিসাবে অথবা আইসিইউ রোগীদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর লোরাজেপাম ডিপ্রেশন দূর করার ওষুধ হইলেও ইনসমনিয়া বা ঘুমের সমস্যা সমাধানেও কাজ করে। এই দুইটা মাইকেল রেগুলারই নিতেন। আর মারা যাওয়ার কারণ হিসাবেও পোস্টমর্টেম করা ডাক্তার এই দুইটার কথাই বলছিলেন। এই সব মারাত্মক ওষুধ খাওয়ায় ড্রাগ ওভারডোজে মাইকেলকে মেরে ফেলার দায় কিন্তু পড়ছিল তার পার্সোনাল ডাক্তার কনরাড মারের উপরে। টানা ২ মাস প্রোপোফল খাওয়ায় মাইকেলকে মেরে ফেলার অপরাধে ২০১১ সালে মারের ৪ বছর জেলও হয়। যারা ফ্রেন্ডস ফ্যান আছেন তারা রিলেট করতে পারবেন ভালো। আমাদের সবার প্রিয় চ্যান্ডলার মানে ম্যাথিউ পেরিও কিন্তু অ্যাডিকশনের বলি হয়ে ২০২৩ সালে নিজের বাসার জাকুজিতে ডুবে মারা যান। আমেরিকাতে ডাক্তার যদি আপনাকে প্রেসক্রিপশন না দেয়, বড় বড় অনেক ঔষধ আপনি ফার্মেসি থেকে কিনতে পারবেন না। ম্যাথিউ পেরিকে মাইরা ফেলা কেটামিন নামের ড্রাগটা
যেই ডাক্তাররা প্রেসক্রাইব করছিলেন তাদেরকেও বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়। মৃত্যুর আগের বছরগুলা মাইকেলের জন্য বেশ কঠিনই গেছে। অনেকদিন অ্যালবাম আসে না, পারফর্ম করতেছেন না। এইগুলোর কারণে তার জন্য যে মারাত্মক একটা ক্রেজ ছিল সেটা আস্তে আস্তে কমে আসে। এর মাঝেই ২০০৩ সালে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আসে, তাও আবার শিশুদের উপরে। অভিযোগ ছিল তিনি ৭ আর ১০ বছরের ২ জন শিশুকে যৌন নির্যাতন করছিলেন। এই ২ ভিকটিম কোরিওগ্রাফার ওয়েড রবসন আর টিভি অভিনেতা জেমস সেফচাক তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করছিলেন লিভিং নেভারল্যান্ড নামের একটা ডকুমেন্টারিতে। আপনারা যদি ভিকটিমদের মুখে অ্যাবিউজের ডিটেইলস শোনেন, মাইকেল জ্যাকসনকে জাস্ট একটা রাক্ষস বা মনস্টার মনে হবে। ৭ থেকে ৮ বছরের বাচ্চা ছেলেদের সাথে সে এমন এমন কাজ করছে, ভিকটিমরা সেইগুলা বলতে যায় কথা আটকায় যাইতেছিল। এর সাথে আরেকটা গুঞ্জন ছিল, আপনাদের হোম অ্যালোন নামে একটা মুভির পিচ্চিটার কথা মনে আছে? তার আসল নাম ম্যাকলে কালকিন। গুঞ্জন শোনা যায় তাকেও নাকি মাইকেল মলেস্ট করছিলেন, তবে কালকিন পরে নিজেই ক্লিয়ার করছেন মাইকেলের সাথে তার এমন কোনো খারাপ অভিজ্ঞতা হয় না। এই দুইজনের মধ্যে একটা অসমবয়সী বন্ধুত্ব ছিল। মাইকেল জ্যাকসনের খুবই বিখ্যাত গান ব্ল্যাক অর হোয়াইট, এইটার মিউজিক ভিডিওতে কালকিনকে আপনারা তার সাথে দেখছেন। প্রতিবারই মাইকেলের বিরুদ্ধে অ্যাবিউজের অভিযোগ উঠলে এগুলাকে খুব স্ট্রংলি মিথ্যা বলে দাবি করছেন এই কালকিন। এইগুলোর সাথে সাথে মাইকেল জ্যাকসন জীবনের শেষ দিকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন কিনা এইটা নিয়েও অনেক আগ্রহ মানুষের। মিডিয়ায় অনেক ব্যাপার আসছে, অনেকগুলাই গুজব হইতে পারে, কারণ ইসলাম গ্রহণের বিষয়টা মাইকেল নিজে কখনো মুখে বলেন নাই। তবে তার কাছের অনেকে, এমনকি বিভিন্ন মিডিয়া ২০০৮ সালের দিকে এইটার ব্যাপারে বলছেন মাইকেল মুসলিম হয়েছিলেন, নিজের নাম চেঞ্জ করে মিকাইল রাখছিলেন, আর তার ভাই জার্মেইন তো ১৯৮৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তার ভাষ্য মতে মাইকেল তার কাছে ইসলাম ধর্মের ব্যাপারে জানতে চাইতেন, ইসলামী বই পুস্তক পড়েও তার অনেক ভালো লাগছিল, আজান শুনতেও নাকি মাইকেলের অনেক ভালো লাগতো। বলা ভালো উনি মুসলিম হয়েছিলেন কিনা এটা আল্লাহ তালাই ভালো জানেন। মাইকেলের নিজের শৈশব খুব একটা ভালো কাটে নাই। ৩৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে নিজের ছোটবেলার স্মৃতিচারণা করে উনি বলছিলেন, আমার শৈশব আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। শৈশবের কোনো আনন্দই আমার ছিল না, তার বদলে ছিল শুধু কষ্ট, হাড় ভাঙা পরিশ্রম আর সংগ্রাম। আর এটাই শেষমেশ আমাকে সাফল্য এনে দিল। ১০ ভাই বোনের বড় একটা পরিবার, সাথে ছিল অভাব। আবার মাইকেলের বাবা জো জ্যাকসন সন্তানদেরকে শারীরিক নির্যাতন করতেন। বেল্ট, কারেন্টের তার, গাছের ডাল কোনোটাই বাদ যায় নাই। এই ঘটনাগুলো মাইকেলের জীবনে ট্রমা হয়ে দাঁড়ায়। প্রশ্ন, বাবা জো জ্যাকসন মাইকেলদের এত মারতেন কেন? এইটার উত্তরে উনি নিজের কাজ জাস্টিফাই করে বলছিলেন, ছেলেকে লাইনে রাখতে, খ্যাতি আর টাকা পয়সা অর্জন করার জন্য হেল্প করতেই নাকি উনি শাসন করতেন। আইরনির ব্যাপার হইতেছে, যেসব বাচ্চারা পরবর্তীতে মাইকেলের এগেইনস্ট অ্যাবিউজের অভিযোগ করছে, তাদের বাপ মারও এইটা বইলা সাফাই গাইছে তারা নাকি তাদের বাচ্চাদেরকে মাইকেলের সাথে থাকতে দিত, কারণ সে একজন সেলিব্রিটি। এমন একজনের সাথে থাকলে তাদের বাচ্চাদের ভালো হবে, এইটাই তাদের যুক্তি। আপনারা লিভিং নেভারল্যান্ড ডকুমেন্টারিতে দেখতে পারেন, নেভারল্যান্ড হইতেছে মাইকেলের একটা খামার বাড়ি। এপস্টিনের প্রাসাদের কথা আপনাদের সবার মনে আছে তো? মাইকেলের এই র্যাঞ্চও তেমন একটা লাক্সারিয়াস জায়গা ছিল। ২৭০০ একরের বড় একটা র্যাঞ্চ। ২০১৯ সালে যখন ডকুমেন্টারিটা টেলিভিশনে প্রচার করা হয় মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১০ বছর পরে, তখন জ্যাকসনের গান অনলাইনে বিক্রি আর শোনা অনেক কমে যায়। মাইকেল জ্যাকসনের গায়ের রংকে কালো থেকে সাদা করা হয়েছে। লেজেন্ডারি বক্সার ক্যাসিয়াস ক্লে কিংবা মোহাম্মদ আলীর পাশাপাশি মাইকেল জ্যাকসনকেও প্রথম ব্ল্যাক সুপারস্টারদের কাতারে দেখা হয়। বর্ণবাদে ভরা আমেরিকান কালচারে মাইকেল নিজের নাম কামায় নিছিলেন। তবে মাইকেল জ্যাকসন সারা জীবন কালো ছিলেন না। ছোটবেলা একটা মিথ আমরা নিশ্চয়ই শুনছি, উনি প্লাস্টিক সার্জারি করে সাদা হয়েছেন। ঘটনাটা অ্যাটলিস্ট উনার নিজের দাবি অনুযায়ী এইটা না। ৮০ দশকে মাইকেলের শরীরে সেতি রোগ বা ভিটিলিগো দেখা যেতে শুরু করে। এরপর আস্তে আস্তে পুরো শরীরে ছড়ায় যায় আর মাইকেল কালো থেকে সাদা হয়ে যান। অপ্রা উইনফ্রের এক শোতে মাইকেল নিজে এই কথা বলছিলেন। ওই সময় মাইকেলের কিছু ছবিতে এরকম দেখা গেলেও অনেকেই সন্দেহ করেন মাইকেল স্কিন ব্লিচিং করে সাদা হয়েছিলেন। তবে মাইকেলের অটোপসি রিপোর্টে ভিটিলিগোর প্রমাণ পাওয়া গেছে। আর মাইকেল যে অনেক ফেক জিনিস নিয়ে নিজেকে প্রেজেন্ট করতেন এইটাও রিভিল হয়েছে। ওই রিপোর্টে দেখা যায় মাইকেলের সব চুল পড়ে যাইতেছিল, টাক হয়ে যাওয়ার লক্ষণ দেখা যাইতেছিল। তার মাথার চামড়ার সাথে একদম আঠা দিয়ে একটা উইগ লাগায় রাখতেন। পুরা শরীর পেইন কিলার ইনজেকশন নেওয়ার দাগে ভরা ছিল। বলা ভালো যে ইনজেকশন নিতে নিতে শরীর ফুটা হয়ে গেছিল। আবার ঠোঁটে গোলাপি রঙের আর চোখের ভ্রু কালো কালার দিয়ে একদম ট্যাটু করা ছিল, মানে পার্মানেন্টলি যাতে রং সুন্দর দেখায় এইটাই উদ্দেশ্য। আবার মাইকেলের ব্যাপারে এমনও গুজব আছে যে উনি ক্রিপ্টোটেরন অ্যাসিডের ড্রাগ নিয়ে টেস্টোস্টেরন কমায় রাখছিলেন, যাতে তার গলা ভয়েস বেশি দিন ইয়াং থাকে। সেলিব্রিটিকে যে অনেক সময় নিজেদের ফেক ভাবে প্রেজেন্ট করে, এটা এই ঘটনাগুলো থেকে বোঝা যায়। মাইকেল জ্যাকসনের ব্যাপারে যতই অভিযোগ, গুজব, বিতর্ক, আলোচনা যা কিছুই থাকুক না কেন, শিল্পী মাইকেল জ্যাকসন ছিলেন অ্যাবসলিউট লেজেন্ড। এমনকি তার সবচেয়ে বড় হেইটারও এটা অস্বীকার করতে পারবে না। মাইকেল জোসেফ জ্যাকসন যে
যে নাচ গান করবেন, শিল্পী হবেন, এইটার সাইন একদম ছোটবেলা থেকেই দেখা যাইতেছিল। কারণ তার বাবার বানানো একটা ব্যান্ড ছিল, যেইটাই তারা ৫ ভাই পারফর্ম করতেন। তাদের মধ্যে সবচেয়ে এনার্জেটিক ছিল এই ছোট ভাই মাইকেল। ইউটিউবে এই ব্যান্ডের ABC গানটা দেখেন, ৫ জনের মধ্যে মাইকেলের পারফরমেন্সই যেন সবচেয়ে বেশি চোখে পড়তেছে। ১৯৭০ সালে জ্যাকসন 5 ব্যান্ডের গান আই ওয়ান্ট ইউ ব্যাক ইউএস বিলবোর্ড হট 100 এর ১ নম্বরে উঠে যায়, আর প্রায় ১ মাস একদম টপে থাকে। এইভাবেই আস্তে আস্তে মাইকেল জ্যাকসন একজন টিনেজ স্টার হয়ে উঠতে থাকেন। তবে এর মধ্যেই মাইকেল বুঝতে পারেন তার ভবিষ্যৎ ব্যান্ডের সাথে যতটা না ভালো হবে, উনি যদি সোলো ক্যারিয়ার করেন, একা নিজের ক্যারিয়ার দাঁড় করান, তাইলে তার চেয়ে অনেক গুণ বেশি ভালো হবে। যেই কথা সেই কাজ, জনপ্রিয়তার ধারা শুরু হয় ১৯৭৯ সালে। অ্যাডাল্ট হিসেবে মাইকেল তার প্রথম সোলো অ্যালবাম অফ দ্য ওয়াল রিলিজ করেন। এই অ্যালবাম মাইকেলকে গ্র্যামি, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড সহ আরো অনেকগুলো পুরস্কার এনে দেয়। এরপর মাইকেলকে আর তেমন পিছনে ফিরে তাকাইতে হয় নাই। ১৯৮২ সালে আসে সবচেয়ে বড় ব্রেক থ্রু, থ্রিলার অ্যালবাম দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে রীতিমতো ভূমিকম্প তৈরি করে ফেলেন মাইকেল। এই অ্যালবাম এত বেশি পপুলার হয় যে রিলিজের ১ সপ্তাহের মধ্যেই ১ মিলিয়ন কপি বিক্রি হয়ে যায়। আর টোটাল ১০০ মিলিয়নের বেশি কপি আজ পর্যন্ত বিক্রি হয়েছে, যেটা কিনা রেকর্ড। আর কোন অ্যালবাম এত বেশি বিক্রি হয় নাই কখনো। ইউটিউবে থ্রিলার গানের ভিউ এখন ২ বিলিয়ন। এই অ্যালবামের আরেকটা গান বিলি জিনের ভিউ ২ বিলিয়ন। জাস্ট বিট ইট গানটা সবাই শুনছেন, এইটার ভিউ 1.2 বিলিয়ন। এই এভারগ্রিন গানগুলা আজকে পর্যন্ত প্রায় ৪৪ বছর ধরে একই রকমের পপুলার, আর এইটাই মাইকেল জ্যাকসনকে সবার থেকে আলাদা করছে। থ্রিলারের ১৪ মিনিটের মিউজিক ভিডিওতে হরর সিনেমার মতন ভূতের সাথে আসেন মাইকেল। তার সাথে অদ্ভুত সুন্দর নাচ আর ভোকালের কারণে থ্রিলার আমেরিকায় পুরো কাঁপায় ফেলে। বাই দ্য ওয়ে, আমরা যে পপকর্ন খাওয়ার টেমপ্লেট দিয়ে একটা মিম বা জিআইএফ সবসময় দেই, সেটা কিন্তু এই থ্রিলার গানেরই একটা সিন। এর মাঝেই মুন ওয়াকের মতন ডান্স স্টেপ মাইকেলকে ড্যান্সার হিসেবে যেরকম স্টাবলিশড করছে, পাশাপাশি তার গানের গলা তো ছিলই। মাইকেল তার সব গানের ভিডিওকেই এক একটা শর্ট ফিল্মের মতো করেই বানাইতেন। লেজেন্ডারি ডিরেক্টর মার্টিন স্করসেজের নাম তো সবাই আমরা শুনছি। হ্যাঁ, অ্যাবসলিউট সিনেমা এই মিমটায় যে লোকটাকে আপনারা দেখেন তার কথাই বলতেছি। তার পরামর্শ নিয়েই মাইকেল ব্যাড অ্যালবামের টাইটেল ট্র্যাক ব্যাড এর ভিডিওটা বানাইছিলেন। রেজাল্ট ছিল অসাধারণ। ব্যাড অ্যালবামের ৫টা গান বিলবোর্ডে ফার্স্ট প্লেসে উঠে আসে। এর মধ্যে একটা ছিল স্মুথ ক্রিমিনাল, যেটাই ছিল সেই বিখ্যাত অ্যান্টি গ্র্যাভিটি লিন নামের ড্যান্স স্টেপ। এইটা নিশ্চয়ই আমরা জীবনে একবার হইলেও দেখছি যে মাইকেল যেন পৃথিবীর অভিকর্ষ বলকে একেবারে তুচ্ছ করে নিজের শরীরকে পুরোপুরি সামনে ৪৫ ডিগ্রি কোণে ঝুঁকায় তুলতেছেন। প্রথমে সবাই এটাকে ক্যামেরার কারসাজি ভাবছিল, পরে লাইভ কনসার্টে এই স্টেপ দেখার পরে সবাই একরকম হতবাক হয়ে যায়। যদিও পরে ২০১৮ সালে জানা যায় এই স্টেপটা আসলে ছিল স্পেশাল এক ধরনের জুতা দিয়ে করা। ওই জুতা পরে নিলামে ওঠে আর $৬ লক্ষ বিক্রি হয়। থ্রিলারের পরে এই ব্যাড অ্যালবাম দিয়ে আবার মাইকেল জ্যাকসনের জন্য নতুন করে ক্রেজ একদম পিকে উঠে যায়। অ্যালবামের পাশাপাশি কনসার্টের মঞ্চে তার নাচ গানে মাততে থাকলো পুরা দুনিয়া। এইভাবে মাইকেলের টাইটেল হয়ে যায় কিং অফ পপ বা পপ গানের রাজা। এরপর ৪ বছরের বিরতি শেষে ১৯৯১ সালে মুক্তি পায় ডেঞ্জারাস। এরপর আবার ৪ বছরের বিরতিতে ১৯৯৫ সালে আসে হিস্ট্রি অ্যালবাম। হিস্ট্রির ৬ বছর পর ২০০১ সালে মুক্তি পায় মাইকেলের শেষ অ্যালবাম ইনভিনসিবল। এরপর আর কোনো অ্যালবাম আসে নাই তার। মাত্র ৫টা অ্যালবাম দিয়েই মাইকেল জ্যাকসন একেবারে বিশ্ব জয় করে ফেলছে বলা যায়। তবে এই অ্যালবামগুলো আসার ফাঁকে যে কনসার্টগুলো হইতো, এইগুলার লাইভ পারফরমেন্স মাইকেলের ভক্ত সংখ্যা আরো বাড়াই দিছে। প্রতিটা গানের পিছনে তার ইউনিক টাইপের এফোর্ট থাকতো। এই যেমন স্ক্রিন গানটার ভিডিও বানাইতে মাইকেল প্রায় ৭০ লক্ষ বা $৭ মিলিয়ন খরচ করছিলেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এইটা পৃথিবীর মোস্ট এক্সপেন্সিভ মিউজিক ভিডিও। এত এফোর্ট, এত কষ্ট কিন্তু মাইকেলকে বেশ দারুণ রিটার্নও দিত। ওনাকে লাইভ কনসার্টে সামনে থেকে দেখতে পায় অনেকেই অজ্ঞান হয়ে যাইতো বলতে শোনা যায়। ইউটিউবে আপনারা দেখতে পারেন তার লাইভ কনসার্টগুলোর ভিডিও আছে। মানুষ আসলে কতটা পাগল ছিল তাকে নিয়ে এটা বুঝতে পারবেন। ২০০৯ সালে উনি ঘোষণা দেন উনি দিস ইজ ইট এই নামে একটা কনসার্ট দিয়ে কামব্যাক করবেন। ১৯৯৭ সালের পরে, অর্থাৎ প্রায় ১ যুগ পরে কনসার্টে ফিরতে যাইতেছেন পপের রাজা মাইকেল জ্যাকসন। তাই সবার আগ্রহ ছিল দেখার মতো, কিন্তু মানুষ ভাবে একটা হয় আরেকটা। লন্ডনে তার এই কনসার্টের সব আয়োজন যখন কমপ্লিট, টিকেটও বিক্রি শেষ, তখন ২৫ জুন মারা যান মাইকেল জ্যাকসন। তার জীবনে অনেকগুলো স্পেশাল ব্যাপার ছিল, যেমন ব্যবসায়িক বিষয়ে মাইকেলের ব্রিলিয়ান্স। উনি মিউজিশিয়ানদের আয়ের ধারণাটাই বদলাই দিয়েছিলেন। তার জীবনের সেরা ব্যবসায়িক সিদ্ধান্তটা ছিল ১৯৮৫ সালে $৪৭.৫ মিলিয়ন দিয়ে এটিভি মিউজিক ক্যাটালগ কিনে নেওয়া। এটা বেসিক্যালি গানের কপিরাইটের একটা কালেকশন। এই ডিসিশনে জ্যাকসনের $1 বিলিয়ন এম্পায়ারের
পিলার ছিল। এরপর 1995 সালে তিনি সনির সাথে এটিভি কে এক করে সনি এটিভি নাম দেন। এইটার মাত্র অর্ধেক মালিকানা বিক্রি করেই মাইকেল $95 মিলিয়ন আয় করেন। তার মৃত্যুর সময় এই ইনভেস্টমেন্টের ভ্যালু 100 কোটি বা $1 বিলিয়ন এরও বেশি ছিল। 2016 সালে বাকি অর্ধেক মালিকানা মাইকেল জ্যাকসন স্টেটের কাছ থেকে $750 মিলিয়ন কিনে নেয় সনি। এরপর সনি মিউজিক পাবলিশিং নামে ব্র্যান্ডিং করে। এইটা পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক পাবলিশার, যারা কিনা 60 লক্ষেরও বেশি গান পাবলিশ করছে। মাইকেল যে দূরদর্শী একজন ব্যবসায়ী ছিলেন এটা এইখান থেকেই বোঝা যায়। মাইকেল জ্যাকসন যে কি পরিমাণ ইনফ্লুয়েন্সিয়াল একটা ক্যারেক্টার ছিল, এত বছর আগে মারা যাওয়া একটা মানুষকে নিয়েও আমরা এখন আলোচনা করতেছি। মিলেনিয়াল, জেন জি, জেন আলফা, হ্যান-ত্যান যা কিছুই বলেন, সবার মধ্যে মাইকেল জ্যাকসনের একটা ক্রেজ আছে। তার ব্যক্তিগত জীবন নিয়েও যেমন সবার আগ্রহ, একজন শিল্পী হিসেবে মাইকেল জ্যাকসনের গান, মুনওয়াক কিংবা অ্যান্টি গ্র্যাভিটি স্টেপের মতো দুর্দান্ত সব ট্রেল ব্লেজার কাজ মাইকেল জ্যাকসনকে এখনো আমাদের মধ্যে স্মরণে রাখছে। আজকের ভিডিওটা এইখানেই শেষ। আপনাদের যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে এবং সামনে এরকম আরো ভিডিও দেখতে চান, আমাকে কমেন্টে জানান কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান। আর যদি চ্যানেলটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।